আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রতি বছর দেশ থেকে প্রায় 16 বিলিয়ন অর্থ বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ সরকার। বিপুল পরিমাণে অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সহযোগিতা করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সংস্থাটির চেয়ারম্যান ফ্রাসোয়া ভ্যালেরিয়ান বলেন, অর্থ ফেরত আনতে বৈশ্বিক চাপ অব্যাহত রাখবে তারা। কথা বলেন দেশের চলমান পরিস্থিতি নিয়েও। দুর্নীতি ঠেকাতে বিচার ব্যবস্থাকে স্বাধীন করার পক্ষে মত দেন দুর্নীতি বিরোধী সংস্থাটি প্রধান। নাজিবুর রহমানের রিপোর্ট। 3 দিনের সফরে ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ফ্রাসোয়া ভ্যালেরিয়া। সফরের শেষ দিন রাজধানী ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। জানান, বিগত সরকারের আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন অর্থ পাচার হয়। $16 billion a year were stolen. বাংলাদেশ থেকে প্রতি বছর 16 বিলিয়ন অর্থ যুক্তরাজ্য, সিঙ্গাপুর, দুবাই সহ বিভিন্ন দেশে পাচার হয়। বাস্তব চিত্র এর চেয়ে অনেক বেশি। এই অর্থ পাচার সবচেয়ে বেশি হয়েছে বিগত 15 বছরে। যেসব দেশে অর্থ পাচার হয়েছে, আলোচনার মাধ্যমে সেসব অর্থ ফেরত আনতে আমরা সাহায্য করতে চাই। সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনা নিয়েও উদ্বেগ জানান ফ্রাসোয়া। দুর্নীতি প্রতিরোধে টেকসই সংস্কারের মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীন করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন তিনি। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির নামে দুর্নীতির অভিযোগ আমার নজরে এসেছে, তবে বিষয়টি তদন্তাধীন থাকায় এ নিয়ে মন্তব্য করছি না। টেকসই সংস্কার ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয়। এক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিচার বিভাগকে স্বাধীন করা জরুরি। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক বলেন, পুরোপুরি বন্ধ না হলেও 5 আগস্ট পরবর্তী সময়ে অর্থ পাচার রোধে বেশ কিছু প্রতিরোধক ব্যবস্থা তৈরি হয়েছে। ব্যাংকিং সেক্টরটা ছিল একটা, ফাইন্যান্সিয়াল সেক্টর ছিল অর্থ পাচারের একটা অন্যতম মাধ্যম, সেটা আপনারা জানেন। সেইখানে কিছু সংস্কার হয়েছে, যে কারণে আগের যে ঢালাওভাবে ঋণ নিয়ে সেটাকে বিভিন্নভাবে জালিয়াতি করে পাচার করার যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়েছে। আর যেই অ্যাক্টররা সেখানে জড়িত ছিল তারা অনেকেই বিভিন্নভাবে হয় দেশের বাইরে অথবা বিচারের মুখোমুখি আছে। তাদের সেই ভূমিকাটা এখন নেই বললে চলে, যদিও নতুন অ্যাক্টরের জন্ম হয় না সেটা আমরা বলতে পারবো না। বিগত সরকারের আমলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ বলেও মত দেন তিনি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এরই ধারাবাহিকতায় এই দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক। সংস্থাটির অভিযোগ, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের বিপরীতে নেওয়া হয় 18 কোটি 10 লাখ টাকার ঘুষ, যার মূল সুবিধাভোগী ছিলেন জিএম কাদের। এছাড়া তার স্ত্রী শেরিফা কাদেরের নামেও রয়েছে সম্পদের পাহাড়। নির্বাচন কমিশন সাংবাদিক ও ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে পারস্পরিক আস্থার সংকট আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সাথে নির্বাচনকালীন নীতিমালা নিয়ে মত বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। অপর কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেন, সাংবাদিকরা যেন সুষ্ঠুভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সেটি নির্বাচন কমিশন সর্বতোভাবে চায়। পুরো নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি। কমিশনার তাহমিদা আহমেদ কিছু উদাহরণ তুলে ধরে বলেন, সাংবাদিকদের কিছু নেতিবাচক এবং অসত্য তথ্যের কারণে জনগণ বিভ্রান্ত হয়। সাংবাদিকদের জন্য যে খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটি নির্বাচন কমিশন যাচাই বাছাই করে দেখবে বলেও জানান এই কমিশনার। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। যে নীতিমালার খসড়া আপনারা দিয়েছেন, এটি যদি আমরা আগে পেতাম তাহলে হয়তো আজকে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো। আজকে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় উপস্থিত নেই। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা বিষয় চুলচেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে।
জুলাই সনদের ঐক্যমত্য হওয়া বিষয় নিয়ে এগিয়ে যেতে হবে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাকি বিষয় আগামী সংসদের মাধ্যমে পরিবর্তন করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। যেখানে ঐক্যমত হওয়ার সকলে ঐক্যমত হবে সেখানে খুবই ভালো কথা। আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ আরেকটি দলের জন্য সেটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। সুতরাং ঐক্যমত যতটুকু হবে সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। আর এর বাইরে প্রত্যেকটি দলের যেগুলো ঐক্যমতের মধ্যে আসবে না সেগুলো তারা আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে তাদের কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে নিয়ে যায়। জনগণ থেকে তারা ম্যান্ডেট সমর্থন নিয়ে সংসদে এসে পাশ করুক, এটাই হচ্ছে গণতন্ত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষ সময় জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা নিজ নিজ ইশতেহার নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন। ভোটারদের মন জয় অনেকে বেছে নিয়েছেন অভিনব প্রচারণার কৌশল। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তবে নির্বাচন ঠেকানোর যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তারা সবাই একই অবস্থান নিয়েছেন। এই নির্বাচন ষড়যন্ত্র মুখে পড়লে জাতীয় নির্বাচনও ষড়যন্ত্র মুখে পড়বে বলেও মন্তব্য করেন প্রার্থীরা। যত রিট করুক, যতই ষড়যন্ত্র করুক, যতই বাধা আসুক, ডাকসুর ভোট 9 সেপ্টেম্বরই হবে বলেও জানান তারা। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, প্রার্থীদের প্রচারণা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, ডাকসু নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটির সময় ঘনিয়ে আসছে, মাত্র 3 দিন সময় বাকি আছে এবং এই 3 দিনের মধ্যেই প্রার্থীদেরকে 40,000 যে শিক্ষার্থী রয়েছেন যারা ডাকসুর ভোটার তাদের কাছে পৌঁছাতে হবে। এই জন্য আজকে সকাল থেকেই প্রার্থীদের মধ্যে অনেক বেশি ব্যস্ততা আমরা দেখতে পেয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোটা দাগে যে জায়গাগুলো রয়েছে, কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, ব্যবসায় শিক্ষা ভবন এবং সায়েন্সের যে কার্জন হল এবং মোকাররম ভবন, এই সবগুলো এলাকায় আমরা ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি জায়গাতেই প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য পদে যারা রয়েছেন তারা নিজেরা সশরীরে গিয়ে লিফলেট হাতে, ইশতেহার হাতে ভোটারদের সঙ্গে কথা বলছেন, ভোট চাইছেন। তাদের যে ইশতেহারগুলো রয়েছে, তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো তারা ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তারা বলছেন তারা নির্বাচিত হলে আসলে ক্যাম্পাসের, বিশ্ববিদ্যালয়ের কি পরিবর্তন তারা করবেন, সেসব বিষয় নিয়ে তারা শিক্ষার্থীদের সঙ্গে ভোটারদেরকে বুঝিয়ে তাদের জন্য ভোট চাইছেন এবং 9 তারিখে সবাই যেন ভোট দেয় সেটিও তারা শিক্ষার্থীদেরকে বলছেন। যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে, তবে শিক্ষার্থীদের সবাই, ভোটারদের সবাই যেন 9 তারিখে তাদের যে সব ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে যায় এবং ভোট প্রদান করে নিজেদের নেতৃত্ব নির্বাচন করে। এই কথাগুলো আসলে ভোটারদেরকে গিয়ে তারা বলছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আজকে সকাল থেকে আমাদের সঙ্গে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম এবং ছাত্র সংসদের যে জিএস প্রার্থী আবু বাকের মজুমদার, এছাড়া স্বতন্ত্র জিএস প্রার্থী, স্বতন্ত্র শিক্ষার্থী সংসদের যে জিএস প্রার্থী আলসাদি ভুঁইয়া, এদের অনেকের সঙ্গেই কথা হয়েছে। মোটা দাগে বেশিরভাগ প্রার্থীর সঙ্গে কথা বলেছেন। তারা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু তারা যথাসময়ে নির্বাচন যে হবে সেই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করছেন না। তারা বলছেন যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় সেটি তারা রুখে দেবেন এবং একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছেন যাতে নিরপেক্ষ, সুষ্ঠু এবং উৎসবমুখ নির্বাচনের জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং চিফ রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় তারা যাতে গ্রহণ করে, এই দাবি আসলে তারা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছে এবং সরাসরিও তারা জানাচ্ছেন। জসিন্তা, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের প্রচারের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার সুষ্ঠু বিচার, প্রশাসনের পদত্যাগ ও নিরাপত্তা নিশ্চিত সহ 7 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 0 পয়েন্টে অধিকার সচেতন শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় বক্তারা গত শনি ও রোববারের ঘটনায় আহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও তাদের সুচিকিৎসার ব্যবস্থা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করে 7 দফা দাবি জানান। পরে 0 পয়েন্ট থেকে মিছিল করে কাটা পাহাড় রোড হয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আসামিদের বিরুদ্ধে প্রথম মামলায় আগামী মাসের শুরুতে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে আশা প্রসিকিউটর মিজানুল ইসলামের। ট্রাইব্যুনালে ৩৬তম সাক্ষীর জেরা শেষে কথা বলেন তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পরিচালিত যে মানবতা বিরোধী অপরাধ ৩৬তম সাক্ষী অ্যাপ্রুভার চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা শুরু হয়েছে সকাল থেকে। হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে এই মামলায় এই মাসের শেষে না হলে সামনের মাসের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ হবে। তারপরে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই এ রোগে আক্রান্ত হয়ে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। এ বিষয়ে জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী সাদরিনা খন্দকার আভার কাছে। আভা, হাসপাতালে ডেঙ্গু রোগী কেমন দেখছেন এবং তাদের চিকিৎসা সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমি এই মুহূর্তে আছি মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। এখানে দেখা যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নোয়াখালী, বরিশাল এইরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে হাসপাতালে। চিকিৎসকরা বলছেন যে অনেক রোগী নিজ উদ্যোগে যখন জ্বর আসে তখন ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। এতে করে কিন্তু ডেঙ্গুর সময় তাদের রক্তক্ষরণের পরিমাণ বেড়ে যাচ্ছে, তারা বুঝতেও পারছেন না। এজন্য ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ডেঙ্গুর যে ভয়াবহতা, মৃত্যুর যে ঝুঁকি সেটা কিন্তু বাড়ছে। এজন্য ডাক্তাররা রোগীদেরকে বলেছেন যে ডেঙ্গুর সময় কিন্তু ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক এগুলো খাওয়ার নিষেধ। যত্রতত্র নিজের চিকিৎসা না নিয়ে 2 বা 3 দিনের বেশি যদি জ্বর লক্ষ্য করা যায় তাহলে নিকটস্থ হাসপাতালে কিন্তু NS1 অ্যান্টিজেন যে টেস্টটা রয়েছে এটা কিন্তু প্রত্যেকটা হাসপাতাল সহ উপজেলা সদর হাসপাতালে সব জায়গায় এটা রয়েছে। এই টেস্টটা করাতে যাতে রোগী জানতে পারে যে তার ডেঙ্গু হয়েছে কিনা হয়নি এবং যত দ্রুত সম্ভব কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন। তো রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং চিকিৎসকরা বলছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ রোগীদের নিজস্ব সচেতনতা বৃদ্ধি কিন্তু ডেঙ্গুর যে মৃত্যু ঝুঁকি এবং ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি কমাতে পারে। তো জসিন্তা, এই ছিল আমার কাছে সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির খবর। জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর। 5 অগস্টের পর হঠাৎ করে বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্রেনে করে 2 দেশের আমদানি রপ্তানি আশঙ্কাজনক হারে কমে গেছে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, গত 2023-24 অর্থ বছরের চেয়ে 2024-25 অর্থ বছরে 29,000 মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছে। গত 23-24 অর্থ বছরে আমদানির পরিমাণ ছিল 41,000 মেট্রিক টন। 24-25 অর্থ বছরে আমদানি হয়েছে মাত্র 12,000 মেট্রিক টন পণ্য। আমদানিকারকরা জানান, 5 অগস্টের পর ভারত সরকার একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ায় অনেক আমদানিকারক রেলপথে তাদের পণ্য আমদানি করতে পারছেন না। ট্রেন যোগে ভারত থেকে 2023-24 অর্থ বছরে যেখানে প্রতি মাসে 10 থেকে 15টি ট্রেনে পণ্য আসত, সেখানে 2024-25 অর্থ বছরে 2 থেকে 3টি ট্রেনে করে পণ্য আসছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।